আহ আর সামান্য কিছুক্ষণের অপেক্ষা, সব ঠিক হয়ে যাবে। আমি তোকে মাটির গভীরে পুঁতে দেব, আর তুই চিরকালের জন্য এই ধরনের নিচে বন্দী হয়ে থাকবি। ঠিক তখনই এক বৃদ্ধা স্ত্রী সেখানে এসে পৌঁছালেন। এমন করলে কি সত্যি সব ঠিক হয়ে যাবে গুরুদেব? যদি ভবিষ্যতে কোনোদিন কেউ এই বীজ তুলে ফেলে তখন কি হবে? তোমার পরিবার প্রজন্ম ধরে আমার শিষ্য, তুমি যেখানে আছো সেখানেই থাকবে, আর তোমার সন্তানদের এই বীজের কথা অবশ্যই বলবে। তাদের বলবে যাই হয়ে যাক না, কোনো মূল্য যেন তারা এই বীজ মাটি থেকে না তুলে আর কাউকে তুলতে না দেয়। গুরুদেব, যদি কেউ বীজটি তুলে ফেলে আমরা কিভাবে জানতে পারবো? সাধু বাবা সঙ্গে সঙ্গে একটি মন্ত্র পাঠ করলেন। তার হাতে বীজের আকারের একটি তাজা ফল ফুটে উঠল। ওম, এটি সুরক্ষিত রেখো। যেদিন এই ফলটির রং নীল হয়ে উঠবে আর এর ভেতর থেকে রক্ত চড়তে শুরু করবে, সেদিনে বুঝে নেবে যে বীজটি মাটি থেকে বেরিয়ে এসেছে। সাধু বাবা বৃদ্ধাকে আরো কিছু গোপন কথা বললেন। তারপর বীজটিকে মাটির গভীরে পুঁতে দিয়ে বৃদ্ধার সঙ্গে সেই অন্ধকার রাত পেরিয়ে চলে গেলেন। ও গৌরী, ওরে তাড়াতাড়ি আমার জন্য রুটিগুলো বানিয়ে দাও তো। আজ তরমুজ বিক্রি করতে অন্য গায়ে যেতে হবে, তাড়াতাড়ি করো। আর কতদিন আপনি অন্যের ক্ষেত থেকে তরমুজ কিনে অন্য গায়ে বিক্রি করে বেড়াবেন? পরিশ্রম করেন আপনি, আর ক্ষেতের মালিক 80% লাভ নিজের পকেটে রাখে। আপনাকে দেয় মাত্র 20টা ভাগ। আপনি একটা জমি কিনে নেন না কেন? আরে থামো না, ফালতু বকো না। এমনভাবে কথা বলছো যেন আমি কোনো জমিদার বা রাজার সন্তান। তুমি ভালো করেই জানো আমাদের কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, আর তুমি এরকম কথা বলছো। হ্যাঁ হ্যাঁ, যেন আগে আপনার অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল আর আপনি কত ক্ষেতের মালিক ছিলেন। আপনাকে বিয়ে করে আমার কপালটাই পুড়লো। যদি আগে জানতাম আপনার কোনো জমি নেই, তবে আমি কোনোদিনই আপনাকে বিয়ে করতাম না। তুমি তাড়াতাড়ি কিছু রুটি বেঁধে দাও, দেরি হয়ে যাচ্ছে। ফালতু কথা না বলে চলো, জলদি করো। আরে কিষান, আরে ভাই, আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। আজ তোমার আসতে এত দেরি হয়ে গেল নাকি বরাবরের মতো তোমার স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল? আরে আমার বউয়ের কথা আর বলবেন না। নিজেকে কি মনে করে কে জানে, সব সময় জেদ করে যে আমি একটা জমি কিনি। এবার ওকে কে বোঝাবে যে জমি কেনা তো আলু কেনার মতো সহজ নয়। কিষান, তুমি আর তোমার বউ, তোমাদের স্বভাব একই রকম। তুমিও লোভী আর তোমার বউ লোভী। তুমিও কাচ্চোর আর তোমার বউ কাচ্চোর। শোনো, আমাদের গ্রামের সবাই তো ভাইচারা নিয়ে থাকে। যাদের জমি নেই তাদের সাহায্য করা হয়, যেমনটা আমি করি। তোমার জমি নেই, কিন্তু আমি তোমাকে আমার ক্ষেতে তরমুজ বিনা পয়সায় দিই। তুমি তা বেচো আর তার থেকে 20% লাভও পাও। তোমার জীবন ভালোভাবেই চলছে, আর কি চাও তুমি? আরে মহাজন, এসব কথা বলা সহজ। আপনার তো অনেক জমি, আপনার কিসের চিন্তা? আরে যাও তো, আমি তোমার সঙ্গে আর তর্ক করতে চাই না। চলো ক্ষেতের দিকে, তোমাকে তরমুজ দিয়ে দিই। তোমার গাধা এনেছো তো? হ্যাঁ হ্যাঁ মহাজন, গাধা সঙ্গে এনেছি, চলুন। ওই দেখো সামনে যে তরমুজগুলো দেখা যাচ্ছে, সব তোমার গাধার পিঠে চাপিয়ে নাও আর সন্ধ্যা পর্যন্ত বিক্রি করে দিও। কিষান তরমুজের দিকে পা বাড়াতে যাচ্ছিল, তখনই মহাজনের চাকর দৌড়ে এলো। মহাজনজি, ক্ষেতের চাষের কাজ চলছিল। আমরা যখন মাটি খুঁড়ছিলাম তখন ভেতর থেকে আর অদ্ভুত জিনিস পেলাম। কোন অদ্ভুত জিনিস? আমরা এই বীজটা পেলাম। এটা তরমুজের বীজই, কিন্তু আকারে বিশাল। এর উপর অদ্ভুত প্রাচীন লিপি লেখা। এমন বীজ আগে কখনো দেখিনি। মহাজন চমকে গেলেন এবং বীজটিকে গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। ঠিক আছে, তুমি গিয়ে বুনে ফেলার কাজ করো। আমি এই অদ্ভুত বীজটাকে আমাদের গ্রামের পণ্ডিত মশাইকে দেখাবো। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও তরমুজ বেচো। মহাজন, আপনি কি আমাকে একবারের জন্য এই বীজটা দেখতে দিতে পারেন? শুধু দেখতে। আহা, এ তো খুবই অদ্ভুত বীজ। এটা কি কোনো জাদুকরি বীজ নয় তো? মহাজন, আপনি কি এই বীজ পণ্ডিতজিকে দেখাবেন? হ্যাঁ, তবে আজ নয়, সন্ধ্যায় পণ্ডিত মন্দিরেই পুজো করেন, সেখানে গিয়ে তাকে বীজটা দেখাবো। কথা বলে মহাজন চলে গেলেন। কিষান তড়িঘড়ি তরমুজগুলো গাধার পিঠে চাপিয়ে অন্য গ্রামে বিক্রি করার জন্য রওনা হলো। কিষান দ্রুত তরমুজ বিক্রি করে গ্রামে ফিরে এলো এবং বাড়িতে এসে গৌরীকে সমস্ত ঘটনা বলল। সত্যি কি সেটা জাদুকরি বীজ ছিল? কি বলবো গৌরী, তরমুজ বেচায় আমার মনই লাগছিল না। তাহলে বীজটা মহাজনকে ফিরিয়ে দিলেন কেন? আপনার একদম উচিত হয়নি ফিরিয়ে দেওয়াটা। কি বলছো তুমি? আমি মহাজনের ক্ষেত্রেই তো দাঁড়িয়েছিলাম। মহাজন আমার সামনে ছিল। যদি তাকে বীজটা না দিতাম তাহলে সে কি করতো না করতো। যাই হোক, আজ সন্ধ্যায় মহাজন ওই বীজ নিয়ে পণ্ডিত মশাইয়ের সঙ্গে কথা বলতে মন্দিরে যাবেন।
আপনার উচিত সন্ধ্যা হওয়ার আগেই মন্দিরে চলে যাওয়া। মহাজন আর পণ্ডিতের কথা শোনা দরকার। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। যাই বলো, তোমার বুদ্ধিটা ঠিক শিয়ালের মতো। চলো গৌরী, তোমারই বুদ্ধির জবাব নেই। বাহ! কিষান সন্ধ্যা হওয়ার আগেই মন্দিরে পৌঁছালো। পণ্ডিত তাকে দেখে অবাক হলেন। আরে কিষান, আজ তো তোমার পা মন্দিরের দিকে এলো কি করে? আরে পণ্ডিতজি, কখনো কখনো একটু সময় বের করে ভগবানের ভক্তি আর ভজন কীর্তনে লাগানো উচিত। আমি মন্দিরে না এলে আপনারা বলেন মন্দিরে কেন আসো না, আর আজ যদি এলাম তো আবার বলছেন এলে কেন? আরে ভাই, তুমি তো দেখছি রাগ করে ফেললে। এসো এসো, ভগবানের দর্শন করে নাও। তখনই মহাজন মন্দিরে এসে পৌঁছালেন এবং কিষানকে দেখে অবাক হলেন। আরে কিষান, তুমি মন্দিরে? ব্যাপার কি? মহাজন, আমারও পূজা করার ইচ্ছা হলো, আমি কি মন্দিরে আসতে পারি না? না না না, আমি শুধু জিজ্ঞেস করছিলাম, কারণ তুমি তো খুব কম আসো। পণ্ডিতজি, আজ সকালে এই বীজটি আমার চাকর খেতে খুঁজে পেয়েছে। এটি তরমুজের মতো বীজ হলেও খুবই অদ্ভুত, দেখুন তো। পণ্ডিত বীজটি হাতে নিলেন। পরের মুহূর্তেই ভয়ে তার মুখ সাদা হয়ে গেল। কি হলো পণ্ডিতজি, এই বীজ দেখে আপনি ভয় পেলেন কেন? জানি না কেন, কিন্তু এই বীজের ভেতরে আমি অশুভ শক্তির আভাস পাচ্ছি। যেই মাত্র হাতে নিলাম, অমঙ্গলের এক ভয় আমাকে গ্রাস করলো। এই তরমুজের বীজটি খুবই রহস্যময়। এই রহস্য কেবল আমাদের জঙ্গলে থাকা কপালই বলতে পারবে। ওহ, তাহলে কি আমি এটা কপালির কাছে নিয়ে যাব? না মহাজন, আমার মনে হয় তোমার এই বীজ তোমার বাড়িতে নিয়ে যাওয়া উচিত নয়। এটিকে রিয়া মন্দিরে থাকতে দাও। কাল আমি জঙ্গলে যাব আর কপালিকে এই বীজ দেখাবো। কপালি প্রতিদিন ভোরে তার স্বামীর সঙ্গে পুকুর ধারে তপস্যা করে। কেবল সেই এই বীজের রহস্য বলতে পারবে। বাড়িতে এসে কিষান গৌরীকে সবকিছু কথা খুলে বলল। আমার তো মনে হয় পণ্ডিত একটা বোকা। কে জানে, হয়তো বীজের জন্য তার মনে লোভ চলে এসেছে, আর তাই মহাজনকে কপালি টপালি কথা বলিয়ে ঘুরিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে কেন যেন ওটা খুবই জাদুকরি বীজ। তাহলে আর চিন্তা কিসের? বীজ মন্দিরে আছে, আর তা আপনার মহাজনের ক্ষেত থেকেই পাওয়া। মহাজনের তো এমনিতেই অনেক ধন। যদি ওই জাদুকরি বীজ আমাদের ধনী করে দিতে পারে, তবে আপনি মন্দির থেকে ওটা চুরি করে আনুন। তুমি ঠিক বলেছো, আজ রাতে আমি মন্দির থেকে বীজটা তুলে আনবো। রাত গভীর হলো। পূজারী মন্দির থেকে নিজের ঘরে চলে গেলেন। কিষান সন্তপর্ণে মন্দিরে ঢুকলো এবং বীজটি তুলে আনলো। আহা হা হা, এটাই সেই বীজ। দেখো দেখো গৌরী, এটা তো খুবই রহস্যময় আর অদ্ভুত বীজ মনে হচ্ছে। এমন তরমুজের বীজ আমি কোনোদিন দেখিনি। ঠিক তখনই বীজটি থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। আমি সত্যিই একটি জাদুকরি বীজ। যদি তুমি আমাকে ব্যবহার করো, তবে বিশ্বাস করো তুমি অনেক বড় ধনী হয়ে যাবে। ও ভগবান, এই বীজের ভেতর থেকে মানুষের গলার আওয়াজ আসছে গৌরী। তার মানে ওই বীজটা সত্যিই জাদুকরি আর অলৌকিক। খুব ভালো করেছো, তুমি ওটা নিয়ে এসেছো। একে জিজ্ঞাসা করো এর ক্ষমতা কি। এই বীজ, তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি অলৌকিক ক্ষমতা দেখাতে পারো? আমার কথা মন দিয়ে শোনো। আমার বিশেষত্ব হলো, তুমি আমাকে যে কোনো খেতেই পুঁতলে কিছুদিনের মধ্যে সেখানে প্রচুর তরমুজ ফলবে, কিন্তু তাদের মধ্যে একটি তরমুজ হবে নীল রঙের। তুমি যখন সেটি কাটবে, তখন তরমুজের বীজের জায়গায় বহুমূল্য হীরা পাবে। আর হ্যাঁ, আমার এই বিশেষত্বও আছে যে তুমি যদি আমাকে কোনো অনুর্বর জমিতেও লাগাও, সেখান থেকেও তরমুজ আপনা আপনি জন্মাবে। আরে বাহ, তাহলে তো আমি খুবই ধনী হয়ে যাব। কিন্তু কিষান, আমাদের কাছে তো কোনো অনুর্বর জমিও নেই। চিন্তার কি আছে গৌরী, আমাদের এই ঘরটা তো আছে। কালই আমি ঘরটা মহাজনের কাছে বন্ধ করে রাখবো, তার বদলে সস্তা একটা ছোট অনুর্বর জমি কিনে নেব। আমাদের উদ্দেশ্য তো শুধু এই জাদুকরি বীজ পুঁতে ধনী হওয়া, তাই না? পরের দিন কিষান তার ঘরের কাগজপত্র নিয়ে মহাজনের কাছে পৌঁছালো। আরে কিষান ভাই, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। এত দেরি কেন হলো? মহাজন, আমি এখন এই কাজটা ছেড়ে দিতে চাই। ছেড়ে দিতে চাও মানে কি বলতে চাইছো তুমি? এই নিন আমার ঘরের কাগজপত্র, আমার ঘর বন্ধক রাখুন আর আমাকে কিছু টাকা দিন। আমি নতুন ব্যবসা শুরু করতে চাই। হঠাৎ তোমার কি হলো? আমারও তো মন চায় ধনী হতে। আমি কি সারা জীবন মজুরি আর গোলামি করে কাটিয়ে দেবো নাকি? মহাজন কিষানকে টাকা দিলেন। কিষান খুশি মনে সেখান থেকে চলে গেল। ঠিক তারপরেই মন্দিরের পূজারী সেখানে এসে মহাজনকে বললেন, মহাজন, সেই বীজটা চুরি হয়ে গেছে, যেটা আমি মূর্তির পাশে রেখেছিলাম। সকালে যখন মন্দিরে গেলাম তখন বীজটা গায়েব। বলো তো, সকালে মন্দিরে সবার আগে কে এসেছিল? মন্দিরের দরজা তো আমি খুলি। আমি মন্দিরে না ঢোকা পর্যন্ত কেউ পুজো করতে আসে না। মহাজন গভীর চিন্তায় ডুবলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, হ্যাঁ, কিষান আর তার স্ত্রী কি ভীষণ লোভী তা সবাই জানে। আমার ভয় হচ্ছে তাদেরকে এই লোভের জন্য গোটা গ্রামের লোকদের কোনো বড় বিপদ না হয়। এখন যদি আমি কিষানকে জিজ্ঞাসাবাদ করি, সে তো মিথ্যাই বলবে। কিষান, তুমি ফালতু অজুহাত বানুও না, সোজাভাবে বলো সেই বীজ কোথায়। তবুও আপনি গ্রামের মহাজন, আপনি একবার গিয়ে জিজ্ঞেস করুন। ততক্ষণে আমি কপালের কাছে যাই আর তাকে সব জানাই।
আরে মহাজন, কি ব্যাপার? আমি তো আমার ঘরে কাগজপত্র বন্ধক রেখে ঋণ নিয়েছি, আর ঋণের সময়সীমা তো 1 মাস। এই তো কিছুদিন আগে টাকা দিয়ে এলাম, আর আপনি এখনই ফেরত দিতে চাইতে এসেছেন? এ কিষান, তুমি ফালতু অজুহাত বানিও না, সোজাভাবে বলো সেই বীজ কোথায়? বীজ? কোন বীজ? আরে সেই বীজ যেটা কাল মন্দিরে পূজারী মূর্তির পাশে রেখেছিলেন, সেই বীজ উদাও। আমার পুরোপুরি সন্দেহ তুমি সেটা চুরি করেছো, কারণ মন্দিরে আমাদের ছাড়া কেবল তুমিই ছিলে। বলো কোথায় সেই বীজ, বলো। এটা বলুন, আপনার কোনো কাজ নেই? আচ্ছা এবার বলুন, আপনার আর পূজারীর কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি বীজ চুরি করেছি? ভেবে দেখো কিষান, এমন না হয় যে তোমার লোভের জন্য পুরো গ্রাম বিপদে পড়ে যায়। এ কথা বলে মহাজন রাগে গজরাতে সেখান থেকে চলে গেলেন। অন্যদিকে পণ্ডিত গভীর জঙ্গলে পৌঁছালেন। পুকুরের ধারে একটি কুঁড়েঘর, বাইরে এক বৃদ্ধ ব্যক্তি বসেছিলেন। দেখুন, আমার আপনার স্ত্রীর সঙ্গে খুব জরুরি কাজ আছে, তিনি কোথায়? কপালি তো কিছুদিনের জন্য গুরুত্বপূর্ণ কাজের জন্য গভীর জঙ্গলে গেছেন, তার ফিরতে সময় লাগতে পারে। কিন্তু বলুন তো, আপনার মুখে এত চিন্তা কেন? পণ্ডিত কাঁপতে কাঁপতে তাকে সব ঘটনা বললেন। আসুন আমার সঙ্গে ভেতরে আসুন। বৃদ্ধ ব্যক্তি পণ্ডিতকে কুঁড়ে ঘরের ভেতরে নিয়ে গেলেন। সেখানে একটি অদ্ভুত ফল রাখা ছিল। সেটির রং পুরোপুরি লাল হয়ে গেছে, আর তার ভেতর থেকে রক্ত ঝরছে। ও বাবা, এ তো খুবই অদ্ভুত ফল, এর রং পুরোপুরি লাল আর এর ভিতর থেকে রক্ত ঝরছে। হ্যাঁ, এই ফলটি কপালের পূর্বপুরুষদের কাছ থেকে প্রজন্ম ধরে চলে আসছে। কপালি বলেছিলেন, যখন এর রং লাল হয়ে যাবে আর এই রক্ত ঝরতে শুরু করবে, তখন বুঝতে হবে এক ভয়ানক বিপদ আসতে চলেছে। কাল হঠাৎ এটা লাল হলো আর রক্ত ঝরতে শুরু হলো। কালি মহাজনের ক্ষেত থেকে সেই বীজটা পাওয়া গিয়েছিল, আর কালি এর ফল লাল হলো। নিশ্চয় এর মধ্যে কোনো গোলমাল আছে। আমাদের কপালিকে খুঁজে বের করতে হবে, জলদি করতে হবে। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। কপালিকে ফিরতে যাই না কতদিন লাগবে। এর চেয়ে বড় কোনো সর্বনাশ হওয়ার আগে আমাদের তাকে খুঁজে বের করার জন্য জঙ্গলে যেতে হবে। অন্যদিকে কিষান খুব সস্তায় এক অনুর্বর জমি কিনলো এবং বীজটি পুঁতে দিল। হ্যাঁ, এবার দেখি এই অলৌকিক বীজ কি করে। চলো বাড়ি যাই, কাল আবার আসবো। পরের দিন যখন কিষান খেতে পৌঁছালো, দৃশ্য দেখে তার চোখ ছানা পোড়া হয়ে গেল। এই বীজ তো সত্যি অলৌকিক। মাত্র এক রাতে এতগুলো তরমুজ ফুলে গেল, এ তো অসম্ভব। আরে এসব ছাড়ুন, সে নীল তরমুজটা খুঁজুন। সেটা কোথায়? জাদুকরি বীজ বলেছিল তার ভেতরে হিরে থাকবে, সেটা কোথায়? দেখুন, সামনেই সেই নীল তরমুজটা। গৌরী, এবার দেখো আমরা ধনী হয়ে গেলাম। আমাদের খারাপের দিন, দারিদ্রের দিন শেষ। এবার এই হিরেগুলো রাতে বেচে দেবো, আর সবার আগে মহাজনের রিস তার মুখের উপর ছুঁড়ে শোধ করব। আর তারপরে এই গ্রামের যত তরমুজের ক্ষেত আছে সব কিনে নেব। কিষান আর গৌরী মহানন্দে বাড়ি ফিরল। সেই দিনই কিষান সমস্ত হিরে রাজে বিক্রি করে দিল এবং সোজা মহাজনের কাছে পৌঁছলো। এই নিন মহাজন, আপনার ঋণ ধরুন। কিন্তু কিষান, এত জলদি তুমি ঋণ শোধ করতে এলে কেন? আরে ভাই, ব্যবসা করার ইচ্ছা কি ত্যাগ করে দিলে নাকি? ব্যবসা নয়, এখন আমি এই গ্রামের সমস্ত ক্ষেত কিনে নেবো। চলুন সবার আগে আপনার ক্ষেতগুলো কিনে। বলুন আপনার ক্ষেতগুলোর দাম কত, আমি আপনার সব ক্ষেত কিনে নেব। মহাজন চমকে গেলেন এবং কিষানের ঘরের কাগজপত্র ফিরিয়ে দিলেন। দেখলে গৌরী, একেই বলে ভাগ্য। এই অদ্ভুত জাদুকরি বীজ আমার ভাগ্য বদলে দিয়েছে। সব তো আমার জন্যই হয়েছে। যদি আমি আপনাকে মন্দিরের বীজ চুরি করতে না বলতাম, তবে আপনি গরিবই থেকে যেতেন। একদম ঠিক কথা বলেছো তুমি। পরের দিন সকালে মহাজন তার বাড়ির উঠোনে বসেছিলেন। তখনই গ্রামের সুখিয়া নামের এক লোক দৌড়ে এলো। মহাজন, আমি নিজের চোখে দেখে এলাম। আমি যদি আপনাকে বলি তবে হয়তো বিশ্বাস করবেন না। এমন কি দেখে এলে ভাই? মহাজন, আপনার ধীরু কাকার সেই অনুর্বর জমিটার কথা মনে আছে তো? হ্যাঁ মনে আছে। সেই অনুর্বর জমিটা কিষান কিছুদিন আগে কিনেছিল। ধীরু কাকা বারণ করেছিলেন ওই অনুর্বর জমিতে এক দানাও জন্মায় না। কেন কিনেছো? কিন্তু কিষান বলেছিল সে ভালো দাম দেবে, আর ধীরু কাকা জমিটা বেচে দেন। আমি এই কিছুক্ষণ আগে দেখে এলাম সেই গোটা অনুর্বর জমিতে শুধু তরমুজ আর তরমুজ ফলে আছে। কি বলছো তুমি? এ কি করে সম্ভব? অনুর্বর জমিতে তো তরমুজ ফলে না। এটাই বলার জন্য তো আমি ছুটে আপনার কাছে এলাম। পরের মুহূর্তেই সুখিয়া ছটপট করতে করতে মারা গেল। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তার গোলা মটকে দিয়েছে আর রক্ত পান করেছে। আরে এ কি সুখিয়া? তোমার কি হচ্ছে? সুখিয়া, ও ভগবান, এটা কি? মহাজন ভয় পেয়ে গ্রামের দিকে ছুটলেন। গ্রামে পৌঁছতেই দেখলেন সেখানে হাহাকার, নারীরা কাঁদছেন। আরে তোমারও কি হলো? এই মাত্র তো সুখিয়ার একই হাল হলো। আসলে হচ্ছেটা কি? ও ভগবান, অবশেষে এই রহস্য কি? মহাজন ভয় পেলেন। তিনি ভাবলেন পণ্ডিত
পণ্ডিত মশাই তো কপালীকে খুঁজতে গিয়েছিলেন, তিনি এখনো ফেরেননি কেন? আমাকে আমাকে জঙ্গলে গিয়ে দেখতে হবে। অবশেষে আমার গ্রাম কোনো বিপদে পড়লো, চারপাশে শুধু লাশ আর শুধু হাহাকার। চলো জঙ্গলে যাওয়া যাক। একথা বলে মহাজন জঙ্গলের দিকে ছুটলেন। ওদিকে পণ্ডিত সেই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে গভীর জঙ্গলে পৌঁছালেন। এক বিশাল গাছের নিচে কপালী চোখ বন্ধ করে বসেছিলেন। পণ্ডিত আর বৃদ্ধ ব্যক্তি সেখানে পৌঁছাতেই কপালী চোখ খুললেন। আপনারা এখানে? বৃদ্ধ ব্যক্তি রক্তক্ষরণ হওয়া ফলটি কপালীকে দিলেন। ফলটি দেখেই কপালী শিউরে উঠলেন। ও ভগবান, তার মানে সর্বনাশ হয়ে গেছে। এর মানে সেই রাক্ষস তার তাণ্ডব শুরু করে দিয়েছে, আর সে অনেক নিরীহ মানুষের জীবনও কেড়ে নিয়েছে। আপনি কি বলতে চাইছেন? প্রায় 100 বছর আগে এই অঞ্চলে এক রাক্ষসের সন্ত্রাস ছিল। সে নিরীহ মানুষের রক্ত পান করে তাদের প্রাণ নিত। তখন এক সাধু তার মন্ত্রের শক্তিতে তাকে একটি তরমুজের বীজে বন্দি করে দেন এবং সেই বীজ তোমাদের গ্রামের কোনো এক জমিতে পুঁতে দেন। তখন তোমাদের গ্রাম বসতিপূর্ণ ছিল না। সেই সাধু তার শিষ্যাকে এই ফলটি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যখনই সেই তরমুজের বীজ মাটি থেকে বেরিয়ে আসবে, তখনই এই ফল লাল হয়ে উঠবে এবং রক্ত ঝরতে শুরু করবে। এমন হলে বুঝতে হবে রাক্ষস মুক্ত হয়ে গেছে এবং ধ্বংসলীলা শুরু করবে। আমি সেই গুরুর শিষ্যরই বংশধর। এই ফলটি প্রজন্ম ধরে আমাদের কাছে এসেছে। এটি সব সময় তাজা থাকতো, কিন্তু এখন এতে রক্ত ঝরছে, অর্থাৎ রাক্ষস মুক্ত হয়ে গেছে। একথা শুনে পণ্ডিত ও কপালের স্বামী দুজনেই দারুণভাবে চমকে গেলেন। আমি আমার মন্ত্র শক্তি দিয়ে এই ব্যক্তিকে দেখে নিয়েছি, যে লোভে পড়ে সেই রাক্ষসী তরমুজের বীজ অনুর্বর ক্ষেত্রিতে পুঁতেছে। তার নাম কিষান। ও ভগবান, অবশ্যই সে তার লোভের জন্য পুরোপুরি গ্রামকে বিপদে ফেললো। চিন্তা করবেন না, তার লোভের শাস্তি ভগবান তাকে অবশ্যই দেবেন। কিছুক্ষণ পর কপালী, তার স্বামী ও পণ্ডিত গ্রামের সীমান্তে উপস্থিত হলেন। ওদিক থেকে মহাজন জঙ্গলের দিকে আসছিলেন। মহাজন তাদের দেখে চমকে উঠলেন এবং কাঁপতে কাঁপতে সব ঘটনা তাদের জানালেন। সময় এসেছে রাক্ষসকে এবার এই জাদুকরি তরমুজের বীজে বন্দি করার। চলো আমার সঙ্গে। ওদিকে কিষান তার স্ত্রী গৌরীর সঙ্গে বসেছিল। তখনই তার কানে অদ্ভুত এক ডাক শুনতে পেল। দুজনেই ভয় পেল। পরের মুহূর্তেই সেখানে কালো ধোঁয়া দেখা দিল আর রাক্ষসের আকৃতি তৈরি হতে লাগলো। কে তুমি? হা হা হা, আমি সেই যে তোকে ধনী বানিয়েছে। এবার এর মূল্য তোকে চোকাতে হবে। বহু বছর আগে এক সাধু আমাকে এই জাদুকরি তরমুজের বীজে বন্দি করে দিয়েছিল। তুই আমাকে মাটিতে পুঁতে মুক্ত করে দিয়েছিস। কি বলছো তুমি? না 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 না, আমার স্ত্রীকে ছেড়ে দাও। রাক্ষস কিষানের চোখের সামনে গৌরীর রক্ত পান করলো। গৌরীর মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তার দেহ ছুঁড়ে ফেলে দেয়া হলো। কিষান হাউমাউ করে কাঁদতে লাগলো। তখনই মহাজন, কপালী ও তার স্বামী সেখানে এসে পৌঁছালেন। ব্যাস, যত নিরীহ মানুষের রক্ত তোর পান করার তুই করে নিয়েছিস। এখন কেউ আমার কিছুই করতে পারবে না। হা হা হা, এটাই তোর ভুল ধারণা। বহু বছর আগে এক সাধু তোকে এই জাদুকরি বীজে বন্দি করেছিলেন, আর তিনি আমাদের পূর্বপুরুষদের এই কথাও বলে দিয়েছিলেন যে যদি তুই কখনো মুক্ত হয়ে যাস, তবে তোকে কিভাবে আবার বন্দি করা যাবে। সেই মন্ত্র প্রজন্ম ধরে আমাদের কাছে পৌঁছেছে। একথা বলে কপালী মন্ত্রপাঠ শুরু করলেন। পরের মুহূর্তেই রাক্ষস চিৎকার করতে লাগলো। সে ধোঁয়ায় পরিণত হলো এবং আবার সেই তরমুজের জাদুকরি বীজে ঢুকে গেল। চারিদিকে নীরবতা নেমে এলো। এই বৃষ্টি কি ধ্বংস করা যায় না? না, কিছু জিনিসকে শেষ করা যায় না, তাদের কেবল থামিয়ে রাখা যায়। এই রাক্ষসটিও তেমনই। কিন্তু চিন্তা করবেন না, এখন আমি এটিকে এখানে নয়, বরং জঙ্গলের এক এমন গভীর ও পবিত্র স্থানে পুঁতে দেব, যেখানে কোনো মানুষ কোনোদিন পৌঁছতে পারবে না। একথা বলে কপালী তার স্বামীর সঙ্গে জাদুকরি বীজটি নিয়ে চলে গেলেন। কিষান হাউমাউ করে তার স্ত্রীর মৃতদেহ দেখছিল। লোভের এটাই শাস্তি হয় কিষান। তোমার জন্যই গ্রামবাসীরা অকারণে মারা গেল। যে স্ত্রীর জন্য তুমি ধনী হতে চেয়েছিলে, আজ দেখো সেই তোমার কাছে নেই। তাই লোকে বলে লোভ সর্বনাশের মূল।